বিশ্বজিৎ দা মনে হচ্ছে ওই প্রার্থীর থেকে একটু কম শরীরের কালারটা, না? এটা ঠিক বলেছি তো? এইসব কী সব মাখলে চকচক করে বলেন না গো, এইসবগুলো মেখে বার হবেন, বুঝতে পেরেছেন? হাইটটাও বেশি আছে, শুধু একটা জায়গায় কম, সেটা হচ্ছে তুলনামূলক। এমনি ফর্সা ছেলে। যাক, আপনারা এবার ডিসাইড করুন, আপনারা ডিসাইড করুন। আর আপনার চুলটা একটু ছোট আছে। আগামী 4ঠা মে ইতিহাস রচনা হবে। সেই ইতিহাস রচনায় অংশ হিসাবে আমডাঙ্গাও থাকবে, হাসিম আব্দুল হালিম সাহেবের আমডাঙ্গাও থাকবে, এ আশা আমরা আপনাদের কাছে করছি। অর্থাৎ 29 এপ্রিল ইভিএম মেশিনের কত নম্বর 8 নম্বর বুদাম টিপে বিশ্বজিৎ মাইতিটাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এ আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? একটু হাতটা তুলবেন, হাতটা তুলবেন। এ আশা করতে পারি তো নাকি? এ আশা করতে পারি তো নাকি? এর জবাব আমরা দেবো এই 4ঠা মের পরে। এখন একদিকে বিজেমূল, অপরদিকে বাম আর আইএসএফ। আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের উপরে নির্ভর করছে, কারণ গণতন্ত্রের সবথেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে আর্টিকেল 326, ভোটদানের স্বাধীনতা, রাইট। তো রাইটটা কীভাবে এক্সারসাইজ করবেন, কোথায় এক্সারসাইজ করবেন, ওটা নির্ভর করছে আগামী 29 এপ্রিল সঠিক জায়গায় যদি দেন, যেটা বিশ্বজিৎ দা বললেন, বোম গুলি মুক্ত আমডাঙ্গা হবে। আর ঘুরে ফিরে যদি সেই নিজের দলের বিধায়ককে নিজেই বলছেন উন্নয়ন হয়নি, আমি দায়িত্ব নিয়ে উন্নয়ন করব, ওখানে যদি চলে যান তো এই বোমগুলি থেকে যাবে। আমি আসছিলাম আজকে মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা বর্মনের সমর্থনে, খামচিহ্নে তিনি 7 নম্বর ইভিএমে লড়াই করছেন, বুদাম দ্বীপে ভোট দেওয়ার কথা তার বলেছি। আসার পথে একজন আমাকে বললেন, আমডাঙ্গাতে ভাইজান অমুকজনকে হারাতে হবে। তো কথাটা ভালো লাগলো, ঠিক কথা। এখানে আমার এই পরিবারের একজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে, দাঁড়াতেই পারে। তথাগত রায়, সৌগত রায়, একজন বিজেপি, একজন তৃণমূল, তাতে কোনো অসুবিধা নাই। তো আমডাঙ্গাতে দাঁড়িয়েছে মানে এই নয় যে নওশাদ সিদ্দিকী আদর্শগত জায়গা থেকে কাউকে খালি মাঠ ছেড়ে দেবে। এখানে আদর্শের লড়াই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, চাল চোরেদের বিরুদ্ধে লড়াই, রেশন চোরেদের বিরুদ্ধে লড়াই, শিক্ষা চোরের বিরুদ্ধে লড়াই, স্বাস্থ্য ব্যবস্থা যারা ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই, যারা সম্প্রীতিকে বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে লড়াই। সুতরাং এই আদর্শগত লড়াই আমি 1 ইঞ্চি কাউকে ছাড়বো না। হ্যাঁ, আমার পরিবারের তিনি একজন সদস্য, আমার সম্পর্কে তিনি জ্যাঠার ছেলে, চাচার ছেলে, সেই সুবাদে ফুরফুরা শরীফে তিনি একজন পীরজাদা, কোনো সন্দেহ নাই, এখানে সন্দেহের কোনো অবকাশও থাকবে না। কিন্তু রাজনীতির ময়দানে আমডাঙ্গা থেকে আমি অন্য কাউকে চিনব না। আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা কাকে গ্রহণ করবেন। একদিকে জোড়াফুল বলছে রাত্রি 8টার পরে মহিলারা তার কর্মস্থলে যেতে পারবে না, আর বিশ্বজিৎ দ্বারা বলছেন, বামপন্থীরা বলছেন রাত 8টা, 10টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে কোনো সময়ের ব্যারিয়ার নাই। বাড়ি থেকে একজন মহিলা তার কর্মস্থলে যাবে নির্বিঘ্নে, কর্মস্থল থেকে বাড়িতে আসবে নির্বিঘ্নে, ওর দায়িত্বটা বিশ্বজিৎ দা কাঁধে তুলে নিতে চাইছে। তাহলে বলুন, বারাসাতে যিনি দাঁড়িয়েছেন নামটা লিখে দিতে বললাম। আচ্ছা ঠিক আছে। এদিকে আমডাঙ্গা বিশ্বজিৎ মাইতি, বারাসাতে সিংহ চিহ্নে হেমন্ত দাস মহাশয়, এবং সাথে সাথে মধ্যমগ্রামে খাম চিহ্নে প্রিয়াঙ্কা বর্মনরা দাঁড়িয়েছে। একটাই কথা, আপনার পরিবারকে বেকারত্বর দিকে ঠেলে দিচ্ছে, মাস গেলে মাত্র 1,500 টাকা হাতে ধরাচ্ছে। তার পরিবর্তে হেমন্ত দাস, বিশ্বজিৎ মাইতি, প্রিয়াঙ্কা বর্মনরা বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমরা করে দেব। গ্রহণ করবেন কাকে, গ্রহণ করবেন কাকে, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। দেখুন, আমি অসত্য কথা বলতে পারি না, এটা আমার দুর্বলতা হতে পারে। অনেক ভিডিও পাঠাচ্ছে আমার কাছে আমার বন্ধুরা। এই দত্তপুকুরের কথা বলছি, দত্তপুকুরে আমি এসে খেলে গিয়েছি ভলিবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। জায়গাটার নাম আমার মনে পড়ছে না, মন্দিরের সামনেই ভলিবল মাঠ, আমি ওখানে খেলে গিয়েছি। আমার বন্ধুরাও আছে এখন দত্তপুকুরে বাড়ি। তো সুতরাং সে কথা হিসাবে বলছি যে আমি কারো হয়ে সাফাই গাইতে আসেনি, আরও সত্য কথা বলবো না। এই দত্তপুকুরের মাটি থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে বার্তা দেব, আপনারা কোনটা গ্রহণ করবেন। একদিকে জোড়াফুল বলছে যে 1500 টাকা দিয়ে বেকার তৈরি করে রাখবো, এর
কোয়ালিফাইড বেকার তৈরি রাখবো। অপরদিকে বামপন্থী আইএসএফ খামচিহ্নরা বলছে ক্ষমতায় আসলে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব। অর্থাৎ পরিবার পিছু একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা হবে। আমডাঙ্গা থেকে, মধ্যমগ্রাম থেকে, বারাসাত থেকে, হাবড়া থেকে, অশোকনগর থেকে, ভাঙড় থেকে, ক্যানিং থেকে, যাদবপুর থেকে, দীপশিতাদির দমদম থেকে, মীনাক্ষীদির উত্তরপাড়া থেকে এইরকম ভাবে জিতিয়ে নিয়ে আসেন। 148-এর ফিগারে আমাদের পৌঁছান। আমরা কথা দিচ্ছি ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব। পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে যেতে লাগবে না। বা শ্রমের যে মূল্যায়ন হচ্ছে না, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে আমরা ন্যূনতম 600 টাকা রোজের ব্যবস্থা করব। আমি অত রং টং চড়িয়ে মেরিয়ে কথা আমি বলতে পছন্দ করি না। তথ্যভিত্তিক কথা বলতে পছন্দ করি, আর যেটা সঠিক সেটা বলি। অসত্য পন্থা অবলম্বন করি না। আমরা যেগুলো করব সেগুলো জানাচ্ছি। ওই দিদিমণির মতো, মাননীয়ার মতো ডবল ডবল চাকরির গল্প কিন্তু আমরা শোনাবো না, এ কথা আপনাদের জানিয়ে রাখতে চাই। বন্ধুগণ, মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, আজকে আপনাদের হাতে, আপনার পরিবারের হাতে 1200 টাকা, 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর যেই হাতে মমতা ব্যানার্জি, ওই হাতেই তার দলের লোকেরা, আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যখন রিটেনে পাস করলো, ভাইবা টেবিলে গেল, 15 লাখ 20 লাখ টাকা না দিলে চাকরি দেবে না। শুধু তাই নয়, এরা সততার প্রতীক বলে এত বড় নির্লজ্জ কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে যে ইন্টারভিউ না ভিডিওগ্রাফি করতে হয়। মানে এখন অস্বচ্ছতা একটা ভাগ জায়গা রেখে দিচ্ছে। আর আমরা বলছি, আমরা জোড়া ফুলকে বর্জন করুন, আপনারা পদ্ম ফুলকে বর্জন করুন। আসল বামপন্থী আইএসএফের হাতকে শক্ত করুন। এই আমডাঙ্গা থেকে খামচিহ্নকে জেতান। খামচিহ্ন আপনাদের কাছে কমিটমেন্ট করছে, কাস্তেহাতুড়ি তারা চিহ্ন আপনাদের কাছে কমিটমেন্ট করছে, সিংহ চিহ্ন আপনাদের কাছে কমিটমেন্ট করছে। আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। যে কত প্রতি বছরে বছরে এসএসসি হবে, এমএসসি হবে, প্রতি বছরে নিয়োগ হবে, শূন্যপদ যেগুলো আছে পূরণ হবে, প্যারা টিচারদেরকে সমকাজে সমবেতন দেওয়া হবে, সাথে সাথে মজুরি বাড়ানো হবে। শুধু তাই নয়, পরীক্ষার ক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাই, আপনার আমার বাড়ির ছেলেরা পরীক্ষা কেন্দ্রে যাবে, ওএমআর পরীক্ষা দেওয়ার পরে ওএমআর শিটের একটা কপি আপনার আমার বাড়ির ছেলেরা ফিরে বাড়িতে নিয়ে আসবে। শুধু তাই নয়, কনসার্ন ডিপার্টমেন্ট স্বল্প দিনের মধ্যেই 10 লাখ, 12 লাখ, 14 লাখ যতজনই পরীক্ষা দিক না কেন, প্রত্যেকের ওএমআর শিটের স্ক্যান করে ইন্টারনেটে আপলোড করবে। শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি জানতে চাই পশ্চিম বাংলায় এসএসসি হয়েছে, এসএলএসটি হয়েছে, এমএসসি হয়েছে, চাকরির নিয়োগের ক্ষেত্রে কারা কি নাম্বার পেল, কারা কি উত্তর দিল, এটা যদি দেখতে চাই, এই স্বচ্ছতা বামপন্থী আইএসএফ আনতে চাইছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে চাইলে তার রিটেন পরীক্ষা কি হয়েছে সে দেখতে পাবে, তার ব্যবস্থা আমরা করে দেবো। আর জোড়া ফুল কি বলছে, আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমি ইন্টারভিউ করব না, তার একটু ব্যবস্থা করে দাও। মানে কি? মানে কি? মানে আমি চুরি করব, তুমি একটু রাস্তা খুলে দাও। আর আমরা কি বলছি, ওএমআর শিটের কপি ইন্টারনেটে আপলোড করব। শুধু তাই নয়, সমস্যা তো হচ্ছে ইন্টারভিউ টেবিলে বড় লোকের দামাল ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, 15 লক্ষ টাকার বন্দোবস্ত করে দিয়েছে। সে ইন্টারভিউ টেবিলে গেছে, তাকে জিজ্ঞাসা করছে বাবু কিসে আসলি, তো থানাটার নাম কি রে, তোর দাদু ভালো আছে, ও মারা গেছে, কোথায় কোন শ্মশানে দাহ করেছে, ও না কোন কবরে দিয়েছে রে, এই গল্প করে ওকে 10-এ 9 দিয়ে দিল। আর গরিবের শ্রমজীবী পরিবারের ছেলেটা যেদিন আমর সাহেবকে নিয়ে আসেন, যেদিন আনে দিন খায়, এই দত্তপুকুর বাজারে এসে সবজি বিক্রি করে, হাড় ভাঙা খাটুনি, সারাদিন মাঠে থাকে, কষ্ট করে ছেলেটাকে পড়ালো, কিন্তু 15 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নয়। তাকে যে কটা কোশ্চেন করলো সব কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার পরেও সে 10-এ 4 পাচ্ছে। ফলে এই কম্পিটিশন থেকে সে ছিটকে যাচ্ছে, সে চাকরি পাচ্ছে না। আর বামপন্থী আইএসএফ কি বলছে, ইন্টারভিউ টেবিলে আমরা ভিডিওগ্রাফি করব। জোড়া ফুল ভিডিওগ্রাফি না করতে হয়, জনগণের ট্যাক্সের টাকা হারামে দিয়ে তারা কোর্টে মামলা লড়ছে। আর কাস্তেহাতুড়ি তারা চিহ্ন তথা বামপন্থী আর খাম চিহ্ন বলছে আমরা নিজে থেকে ইন্টারভিউ টেবিলে ভিডিও রেকর্ড করে রাখবো। আমরা এই স্বচ্ছতা নিয়ে আসবো। যদি কেউ মনে করে তার সাথে বৈষম্য হয়েছে, কনসার্ট ডিপার্টমেন্টে যাবে, ভিডিও রেকর্ড চাইবে, কার সাথে বৈষম্য হয়েছে, তার পরিবর্তে কাকে চাকরি দিয়েছে, যদি মনে করে অমুকের ইন্টারভিউটা আমি দেখতে চাই, তৎক্ষণিক তাকে ব্যবস্থা করে দেওয়া হবে। তাতেও যদি যে সন্তুষ্ট না হয়, ওই ভিডিওগ্রাফিটা নিয়ে সে আইনি লড়াই করতে পারবে, এরও ব্যবস্থা আমরা করে দেবো। এই স্বচ্ছতা আমরা আনবো।
এবার দেখুন আমাদের শুভেন্দুবাবু একটা স্লোগান দেয়, হিন্দু হিন্দু ভাই ভাই। দত্তপুকুরে আমার হিন্দু সমাজের ভাইরা ভাবছে খুব ভালো স্লোগান। ব্যক্তিগত বলছি, আমার একটুও রাগ হয় না ওই স্লোগানে। কারণ বিশ্বজিৎ আর আমি দাদা ভাইয়ের সম্পর্ক। যদি বিশ্বজিৎটা অন্তত উপকৃত হয়, নওশাদ কি কষ্ট পাবে? এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছে বলুন, যদি হিন্দু ভাই উপকৃত হয় আপনাদের কারো কষ্ট হবে? কারো কষ্ট হবে? ঠিক একইভাবে এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন, যদি মুসলমানরা উপকৃত হয় হিন্দু ভাইরা কষ্ট পাবে না। প্রকৃত ধার্মিকের পরিচয় মানুষের পরিচয় তারা দেবে। কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, দত্তপুকুরের মানুষেরা ভাবছে এবার ওকে বাঁচাতে এসছে। আমি তার আগে বলবো কিভাবে বাঁচাচ্ছে, কিভাবে ডুবাচ্ছে বলবো। তার আগে একটা কথা বলবো, শুভেন্দুবাবু বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। আমি শুনেছি ওনার নাকি পেট্রোল পাম্প আছে, অন্তত পেট্রোল পাম্পের সামনে লিখে দিতে পারে তো হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তার বেলায় লিখবে না, ব্যবসাটা উনি ভালো বোঝে। শুধু আমাদের এখানে দত্তপুকুরের বাজারে, আমডাঙ্গাতে, বারাসাতে, বসিরহাটে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, মমতা ব্যানার্জির দুর্নীতিকে ভুলিয়ে দিয়ে, ধর্মের নামে ভোট ভাগ করে তারা ক্ষমতার মসনদে আবার মমতা ব্যানার্জিকে বসাতে চাইছে। ক্ষমতার মসনদে মমতা ব্যানার্জিকে বসানোর অন্যতম কারিগর 2021-এ, তার নাম হচ্ছে বিজেপি। আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনাদের যারা আছেন একটু ভাববেন, আমার উপরে রাগ কেন মমতা ব্যানার্জি বিজেপির? এখন মোদি মমতা এক হয়ে গেছে। ভাঙড় বিধানসভায় বিজেপির যিনি প্রার্থী আর যিনি তৃণমূলের প্রার্থী দরজা দিয়ে দীর্ঘক্ষণ মিটিং করছিল, এক্সপোজ হয়ে গেছে। বলছে কি সৌজন্যতার খাতিরে গিয়েছিলাম। সৌজন্যতা দরজা দিয়ে হয়? বুঝতে পেরেছেন কেন আমার ওপরে রাগ? কি আমার চোখের সামনে দলিতের অধিকার কেড়ে নিচ্ছে, আমার মাথায় টুপি, মুখে দাড়ি, আমার ব্যাকগ্রাউন্ড ফুরফুরা শরীফ, পীর সাহেব বাড়ি, আমি চুপ করে থাকবো? আমার দ্বারাই হবে না ভাই। আমার চোখের সামনে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ করে থাকতে পারবো না। কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের স্রষ্টা শুভেন্দুবাবু কেন মুখ খোলেনি? 22% সংরক্ষণ আছে এসসি ভাইদের জন্য। উচ্চশিক্ষায়, চাকরিতে 22% সংরক্ষণ এসসি ভাইদের জন্য। পশ্চিমবাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। বলে দুধে পানি মিশায় এই পশ্চিমবাংলা সরকার, এই চোরা ফুলের সরকার পানিতে দুধ মিশিয়ে আমাদেরকে মূল পথে পরিচালনা করছে। একটু বোঝার চেষ্টা করুন। 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে উচ্চশিক্ষায়, চাকরিতে, খাতায় কলমে 22% সংরক্ষণ পেলেও আমরা কি দেখছি? প্রকৃত দলিত 22% সংরক্ষণ পাচ্ছে না। ফেক সার্টিফিকেট দিয়ে যে নন দলিত দলিতের কোটায় চাকরি করে নিচ্ছে। আর হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্রষ্টা এর বিরুদ্ধে কথা বলে না। কিন্তু 2021 সালে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, ভাঙড়ের বীর পুরুষেরা, বীরাঙ্গনারা স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছি যে আপনারা বলুন আজ পর্যন্ত কটা ফেক এসটি এসসি সার্টিফিকেটধারীকে ধরেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? উত্তর দিতে পারেনি মন্ত্রী মহাশয়, মাথা হ্যাট করে নিয়েছে। তাই রাগ হয়েছে, এবার নওশাদকে আটকাতে হবে, বিধানসভার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু ভাঙড়ের মানুষেরা ভোট দেওয়ার জন্য রেডি, রাজ্যের মানুষেরা দোয়া আশীর্বাদ করছে। এবারে ডবল মার্জিন নিয়ে আমি আবার খামচিহ্নের পক্ষ থেকে বামেদের সহযোগিতা নিয়ে বিধানসভার মধ্যে যাব। জানতে হবে আপনাদের 22% চাকরি পাওয়ার দরকার পিছিয়ে বর্গের হিন্দুদের জন্য, কারণ তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে। খাতাই কলমে 22 জন চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত গরিব হিন্দুটা পাচ্ছে না। 6% আদিবাসীদের সংরক্ষণ আছে উচ্চশিক্ষায় এবং চাকরিতে। তার আগে একটা হাসির কথা শুনুন, পশ্চিমবাংলায় 80 লাখ আদিবাসী আছে, আর কত সার্টিফিকেট মার্কেটে ঘুরছে জানেন? 1.5 কোটি। আমি বললাম না দুধে পানি মেশায়, এটা পানিতে দুধ মিশাচ্ছে। 80 লাখ আদিবাসী আর 1.5 কোটি সার্টিফিকেট, মানে যেই টাকা দিয়েছে এঘাট ওঘাট হয়ে কালীঘাটে টাকাটা গেছে, সেই সার্টিফিকেটগুলো পেয়েছে। তো প্রকৃত 6% সংরক্ষণ পাওয়া দরকার আদিবাসীদের। খাতাই কলমে 6% আদিবাসী সংরক্ষণ পাচ্ছে, নন আদিবাসী আদিবাসী সেজে চাকরিটা পাচ্ছে। আর নওশাদ সিদ্দিকী চুপ থাকবে, এটা হতে পারে না। তাই বারবার এটা নিয়ে সোচ্চার হয়ে গেলে আওয়াজ আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে, আমাদের বিরুদ্ধে চালাচ্ছে। তাই আপনাদের বলবো, জোড়া ফুল ফেক সার্টিফিকেট নিয়ে প্রকৃত দলিত আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে। পদ্মফুল চুপচাপ আছে, আর এদিকে বামপন্থীরা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন, খাম চিহ্ন বলছে, সিংহ চিহ্ন বলছে। আগামী দিনে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, 148-এর ম্যাজিক ফিগারে আমাদেরকে পৌঁছান। 6 মাস টাইম নেব, আমরা কমিশন বসাবো। রাজ্যে যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে সেইগুলো খুঁজে বার করবো, সে
শ্মশানে থাকুক আর কবরস্থানে থাকুক, খুঁজে বার করে সেইগুলোকে জ্বালিয়ে দিয়ে প্রকৃত আদিবাসীদের 22%, প্রকৃত দলিতদের 6%, যাতে উচ্চশিক্ষায় চাকরিতে ব্যবস্থা করা যায় 100 রোস্টার মেনে তার ব্যবস্থা আগামী 4 মের পরে যে সরকার গঠন হবে, বামপন্থী খামচিহ্ন যে সরকার গঠন হবে তার আখ্যাতে তুলে নেবে। এবার নির্ভর করছে আপনাদের উপরে, যে কি নির্ভর করছে। বিশ্বজিৎ দা মনে হচ্ছে ওই প্রার্থীর থেকে একটু কম শরীরের কালারটা, না? এটা ঠিক বলেছি তো? এইসব কী সব মাখলে চকচক করে বলেন না গো, এইসবগুলো মেখে বার হবেন, বুঝতে পেরেছেন? হাইটটাও বেশি আছে, শুধু একটা জায়গায় কম, সেটা হচ্ছে তুলনামূলক। এমনি ফর্সা ছেলে। যাক, আপনারা এবার ডিসাইড করুন, আপনারা ডিসাইড করুন। আর আপনার চুলটা একটু ছোট আছে। আপনারা ডিসাইড করুন, জোড়া ফুল, পদ্ম ফুল মানুষকে ফুল বানাচ্ছে, আর বামপন্থী আইএসএফরা মানুষকে সঠিক রাস্তা দেখাচ্ছে, কোনটা গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করব। সংখ্যালঘু মুসলমান যারা আছেন এখানে, দিদি তো তাদের মাসিয়া, এখন দিদির ভাইপো আরো বড় মাসিয়া সাজার চেষ্টা করছে। এখন দিদি ভাইপোর মধ্যেই কম্পিটিশন হয়ে গেছে, মুসলমানদেরকে সব থেকে বোকা কে বানাতে পারে, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে করে রাখতে চাইছে। আপনারা জানেন রঙ্গনাথ মিশ্র কমিশন বলছে পিছড়ে বর্গের মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উচ্চশিক্ষায় চাকরিতে 10% সংরক্ষণ দিতে হবে। একইভাবে মমতা ব্যানার্জি 10% সংরক্ষণ দিলেও ওবিসি এ ওবিসি বি ঘেটে ঘ করে দিয়ে এখন না উচ্চশিক্ষায় না চাকরিতে পিছড়ে বর্গের মুসলমানরা সুযোগ পাচ্ছে। কিন্তু 2010 সালে বামেদের তৈরি ওবিসি আজও পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পেন চালাবার সাহস পেল না। কিন্তু 11-র পরে মমতা ব্যানার্জি নিজের মনের মতো করে, অর্থাৎ হচপচ করে যে সংরক্ষণ দিয়েছিল সেটা সুপ্রিম হাইকোর্টে বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে ওটা ঝুলে আছে। তাই আপনাদের বলবো, না দলিত, না আদিবাসী, না মুসলমানের উপকারীরা করছে, না উচ্চবিত্ত, না পিছড়ে বর্গের মানুষ উপকার করছে। এরা কারো উপকার করেনি। গুটি কয়েক তৃণমূলের তোলাবাজি নেতা ছাড়া এই সরকারের আমলে কেউ উপকৃত হয়নি, সবাই বঞ্চিত হয়েছে, কোনো না কোনো জায়গা থেকে এই সরকারের আমলে বঞ্চিত হয়েছে। তাই একটা 15 বছরের সরকার এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় একটা ইন্ডাস্ট্রি করতে পারলো না, এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় সেই অর্থে বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারলো না। তাই এই সরকারকে আর সুযোগ দেওয়ার প্রশ্ন নয়। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। দিকে দিকে যেভাবে মানুষজন বামপন্থী আইএসএফের ছায়াতলে আসছে, আপনারা ভাবতে অবাক লাগবেন। আপনারা এখানে আছেন, আমি আজকে মধ্যম গ্রামে যে রোড শোটা করেছি, আমি অবাক হয়ে গিয়েছি যে শুরু কোথায়, মিছিলের শেষ কোথায়। শুধু বামপন্থী আইএসএফ নয়, এমনও মানুষ উপস্থিত হয়েছে যারা 2021 সালে, 2023-এ, 2024-এ যারা বামের তৃণমূলকে ভোট দিয়েছিল, তারাও এই মিছিলে হাঁটছে, তারাও পরিবর্তন চাইছে। তাই শুধু তাই নয়, গতকাল রাত 10টা তখন বাজে রামপুরহাটে সঞ্জীব মল্লিক সিপিএম এর প্রার্থীর হয়ে আমি একটা জনসভা করছিলাম। সেখানে হাজার হাজার মানুষ রাত 10টা অবধি অপেক্ষা করছে আমাদের বক্তব্য শোনার জন্য। কোনো না কোনো আমি জায়গাতে একটা যেটা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন বিজেপির আর তৃণমূলের বাইনারি নয়, সেই সেটিং মানুষ ভেঙে দিয়েছে। তাই এগিয়ে আসছে, প্রকৃত অর্থে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে বামপন্থীরা পারবে, খামচিহ্ন পারবে। তাই খামচিহ্ন বামপন্থীদের ছায়াতলে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। তাই বলবো আপনাদের, আগামী 4 মে ইতিহাস রচনা হবে। সেই ইতিহাস রচনায় অংশ হিসাবে আমডাঙ্গাও থাকবে, হাসিম আব্দুল হালিম সাহেবের আমডাঙ্গাও থাকবে, এই আশা আমরা আপনাদের কাছে করছি। অর্থাৎ 29 এপ্রিল ইভিএম মেশিনের কত নম্বর 8 নম্বর বোতাম টিপে বিশ্বজিৎ মাইতি তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? একটু হাতটা তুলবেন, হাতটা তুলবেন। এই আশা করতে পারি তো নাকি? এই আশা করতে পারি তো নাকি? এর জবাব আমরা দেবো এই 4 মের পরে। কেমনভাবে জবাব দেবো? এই তৃণমূলের আমলে দেবদেবী সম্পত্তিকেও তৃণমূল ছাড়েনি। মন্দিরের নামে, দেবদেবীর নামে দেবত্ব সম্পত্তিকেও লুটতে এই তৃণমূলরা ছাড়েনি। ঠিক যেভাবে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুটেছে, এই সরকারের আমলে দেবদেবী সম্পত্তিও লুটেছে। তাই মানুষদের বলবো, ধর্ম, জন্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হন, আমাদের হাতকে শক্ত করুন, 148-এর ম্যাজিক ফিগারে আমাদের পৌঁছান। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে যেমন ওয়াকফ বোর্ডকে বুঝিয়ে দেবো, একইভাবে
মন্দিরের সম্পত্তি, দেবদেবীর সম্পত্তি, এই লুটেরারা যেটা চুরি করেছে সেটাকে ফিরিয়ে নিয়ে এসে মন্দিরের নামে, দেবদেবীর নামে আমরা ফিরিয়ে দেব। কিন্তু সুযোগটা তো দিতে হবে। আপনারা আশা করছেন কাটমানি মুক্ত সমাজ ব্যবস্থা, তাই না? আপনারা আশা করছেন দত্তপুকুরের মানুষ দত্তপুকুরে ট্রিটমেন্ট নিক, খুব বেশি হলে বারাসাত মেডিকেল কলেজে গিয়ে ট্রিটমেন্ট নিক। আপনারা আশা করছেন যে পুরাতন রুট বা বাস রুট ছিল সেটা নতুন করে চালাতে হবে। আপনারা আশা করছেন আম খাবো, আর লাগাচ্ছেন গাছটা জাম, আম কি আর পাবেন? আপনারা আশা করছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ডেভেলপমেন্ট করব, আর যাদেরকে ভোটটা দিচ্ছেন দুর্নীতিগ্রস্ত যারা, তারা শুধু নিজের ছাড়া সমাজের কথা একটু ভাবে না। তাই সময় এসেছে, যদি মনে করেন যে দৃষ্টান্ত তৈরি করতে হবে, তাহলে 2021 সালে যে ভুলটা করেছেন আর করবেন না। আপনাদের বলবো, বাইনারির শিকার হয়ে গিয়েছিলেন আপনারা অনেকেই, সেই আর শিকার হবেন না। এবারে যেটা দেখছি, আমি বাস্তব কথা বলছি, যারা তৃণমূলের অত্যাচারে জোড়া পদ্ম ফুলকে ভোট দিতে চাইছেন, আমি অনুরোধ করব সে অত্যাচার বাড়বেই, ভোট ভাগাভাগি করবেন না। আপনারা মূল্যবান ভোট তৃণমূলের অত্যাচারের কারণে পদ্মফুলকে দিলে পদ্মফুল জব্দ করতে পারবে না তৃণমূলকে। সমস্ত ভোটটা বামেদের সমর্থন নিয়ে আইএসএফের মনোনীত প্রার্থী ইভিএম মেশিনের 8 নম্বরে খাম চিহ্নে দিন বিশ্বজিৎ দাকে, তাহলে বিশ্বজিৎ দ্বারা বামপন্থীরা ওই তৃণমূল নামক যারা অত্যাচার করছে তাদেরকে জব্দ করতে পারবে। যদি বিজেপি তৃণমূলকে জব্দ করত, এতক্ষণ পুরো ক্যাবিনেটের অর্ধেকটা জেলের মধ্যে থাকতো। ছেড়ে রেখেছে কালীঘাটের বিখ্যাত কাকু, তার ভয়েস টেস্ট কোথায় গেল? তাই খোঁচা দিয়ে দিয়ে জাজেরা বলছে আগে রিপোর্ট করাও, এখন রিপোর্ট পাবলিক মনে হলো না, বুঝতে পারছেন? ছেড়ে রেখেছে। তাই তৃণমূলকে দিয়ে, এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে জব্দ করা যায় না। আর যারা মুসলমান সমাজের মানুষ আছেন, তারা বা যারা সম্প্রীতিতে ঐক্যে বিশ্বাসী, তারা ভাবছেন বিজেপিকে আটকাতে হবে, বিজেপি সাম্প্রদায়িক শক্তি তাকে আটকাতে হবে, সুতরাং আসো হাতটা শক্ত করি তৃণমূলের, এটাও দিতে হবে। যদি মনে করেন তৃণমূল বিজেপিকে আটকাবে, এটা দিবাস্বপ্ন দেখা হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী রাত দিন যেভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা মারামারি হিংসা লেগে যাবে, অসীম বিশ্বাস কখনো কোরআন শরীফ নিয়ে কখনো ধর্ম নিয়ে যেভাবে অবান্তর কথা বলছে, অহেতুক হয়রানি তৈরি করার চেষ্টা করছে, তাহলে এতক্ষণ রাজ্য পুলিশ এই শুভেন্দু অধিকারী বা অসীম বিশ্বাসদেরকে জেলের মধ্যে রাখতো, বরঞ্চ তাদেরকে ছেড়ে রেখে আরো সুযোগ করে দিচ্ছে। পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক চাষ করার সুযোগ করে দিচ্ছে, যাতে করে ভোটটা ভাগ হয়ে যায়। একটা ভোট তৃণমূলের দিকে থাকবে, উল্টাটা ভোট বিজেপির দিকে থাকবে। এই ভোট ভাগাভাগি করে ক্ষমতায় একজন থাকবে, অপোজিশনে একজন থাকবে, মানুষের হয়ে কথা বলার লোক কম যাতে হয়ে যায় সেই চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, এক বিধায়ক যদি 293টার উপরে ভারী পড়ে, আগামী দিনে একাধিক বিধায়ক অশোকনগর, আমডাঙ্গা, বারাসাত, মধ্যমগ্রাম, তারপরে আছে দীপশিতাদি, দমদম, উত্তরপাড়ায় মীনাক্ষী, আপনার মীনাক্ষীদি, যাদবপুরে আছে আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, ক্যানিং, বাঙর থেকে শুরু করে একাধিক এমএলএ যদি বিধানসভার মধ্যে যায়, তাহলে যেই শাসকের আসনে বসুক বা বিরোধীর আসনে বসুক না কেন, বাংলায় ন্যায় হবে, অন্যায় করার সাহস কেউ দেখাতে পারবে না। আপনাদের ভাবতে হবে আপনারা কি করবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমার দেশ আমাদেরকে যে সিস্টেমটা দিয়েছে বাবা সাহেব আম্বেদকর, তার লিখিত সংবিধানে যে সিস্টেম আমাদেরকে দিয়েছে, অত্যন্ত সুন্দর সিস্টেম, কিন্তু সিস্টেম পরিচালনার লোকগুলোকে আমরা ঠিক পাঠাতে পারছি না। আপনি চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছে, বারাসাত মেডিকেল কলেজ, তো এখানে যারা আছেন শুভবুদ্ধি সম্পূর্ণ অনেক মানুষ আছেন, হ্যাঁ তো ওইটাই বলতে যাচ্ছিলাম এক্ষুনি। শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন, চোখ তুলে নিয়ে চুরি হয়ে গেল, চাকরি পেয়ে গেল, তদন্ত কি হলো? এখনো তদন্ত হলো? কারণ চোরের সাথে তৃণমূলের যোগাযোগ আছে বলে তদন্ত হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এতগুলো রেকর্ড হচ্ছে, এখানে একটা নির্বাচন কমিশনেরও ক্যামেরা আছে। আমি ভুল বললে আমাকে ছেড়ে কথা বলবে না। আমার নামে 17টা মামলা দিয়েছে। 2021 সালে আমার সম্পত্তি বেশি ছিল, মামলা ছিল নীল। 2026 সালে আমার সম্পত্তি কমে গেল, মামলা হয়ে গেল 17টা। হ্যাঁ, এটাই আদর্শগত লড়াই, এটাই হচ্ছে বামপন্থী আইএসএফের যৌথ লড়াই, যে তোলা তুলে খাবো না, পারলে মালার কেসের মালা পরবো, কিন্তু মানুষের কাছে তোলাবাজি কাটমানি নিয়ে সংসার চালাবো না। বন্ধুগণ, তাই আমাদের একটু ভাবতে হবে সিস্টেমে কাদেরকে পাঠাবো। আপনারা বলুন, মেডিকেল কলেজ থেকে রেফার করছে কি করছে না? বারাসাত মেডিকেল কলেজ থেকে রেফার করে কলকাতায় পাঠায় কি পাঠায় না? এটা বলুন না আপনারা। আমি ব্লক হসপিটালের কথা ছেড়ে দিলাম। আচ্ছা, আপনারা বলুন,
মেডিকেল কলেজ মিন্স হাইয়েস্ট হেলথের ইনস্টিটিউশন, ওর থেকে বড় আর মনে হয় না। সব রিসার্চ গবেষণা মেডিকেল কলেজে হয়। তাহলে বারাসাত মেডিকেল কলেজ মানে ওখানে সব ধরনের গবেষণা টবেষণার মধ্যে হচ্ছে, ওখান থেকে আবার রুগীকে রেফার করতে হবে কেন? এখানে চলে আসো একটু। ওখান থেকে রুগীকে রেফার করতে হবে কেন? এটা কেমন জানেন? দার্জিলিং হিল ইউনিভার্সিটি দিয়েছে মমতা ব্যানার্জি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, না ডিপার্টমেন্ট আছে না ফ্যাকাল্টিজ আছে। ও নাম কাওয়াস্তে ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট খুঁজে পাওয়া যায় না। ঠিক একইভাবে মেডিকেল কলেজ নাম দিয়েছে, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট খোলে না। কারণ পৌঁছা আছে বারাসাত সাংগঠনিক তৃণমূলের জেলার নেতাগুলোর সাথে। দেখুন বারাসাতের প্রাইভেট হসপিটালের মালিকগুলোর কত ভালো সম্পর্ক। কেন? দত্তপুকুরের সরকারি হসপিটালে যদি এক্স রে মেশিন থাকে, আপনারা কেউ প্রাইভেটে গিয়ে এক্স রে করবেন? তাহলে ওরা মাছি মারবে। ওই জন্য দত্তপুকুরের তৃণমূলের নেতাগুলোর সাথে খোঁজ নিয়ে দেখুন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের মালিকগুলোর কত ভালো সম্পর্ক। হয়তো অনেকে মাছুহারা দেয় যে এক্স রে মেশিন থাকলেও তুমি টেকনিশিয়ান চাইবে না, টেকনিশিয়ান থাকলেও রিপোর্ট করবে যে প্লেটটা, সেটা থাকবে না। যদি ভাগ্য খুব ভালো থাকে প্লেট থাকলেও রিপোর্টে যে কাগজ প্রিন্ট করা সেটাও থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। একথা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলাম। স্বাস্থ্যমন্ত্রী অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি। এটা পশ্চিমবাংলার বাস্তব চিত্র। সরকারি হসপিটালগুলোকে মৃতপ্রায় করে বেসরকারি হসপিটাল থেকে মুনাফা লুটার জন্য তৃণমূল এইগুলো কাজগুলো চালাচ্ছে। আর আমরা আপনাদের বলছি, ক্ষমতায় নিয়ে আসুন আমাদেরকে, ব্লক হসপিটালে আপনাদের ট্রিটমেন্টটা যথাযথ পেয়ে যাবেন। এর হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতা শহরে যেতে লাগবে না। আপনার কলকাতা পিজি হসপিটাল, এনআরএস চিত্তরঞ্জনের মতো সরকারি স্টার হসপিটালকে তুলে নিয়ে এসে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে আমরা তৈরি করে দেবো। দায়িত্ব নিয়ে বলছি। আপনাকে এখানে জেলার মানুষকে কলকাতার পিজি থেকে চিকিৎসা নিতে হবে না। ক্ষমতায় বামপন্থী আইএসএফকে নিয়ে আসুন, কলকাতার পিজি তুলে নিয়ে এসে জেলায় বসিয়ে দেবে। এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি আবারও বলছি, মাননীয়ার মতো ডবল চাকরির আমি গল্প শোনাচ্ছি না। বলতে পারেন ভাইজান সম্ভব কী করে? রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, কল্যাণীতে হয়েছে। কত টাকার প্রজেক্ট? 850 কোটি টাকার প্রজেক্ট। ও টাকা 1000 টাকা ধরছি, 1000 কোটি টাকার প্রজেক্ট হবে আজকের ডেটে। গত বছরে আমাদের অর্থবর্ষে পশ্চিমবাংলা সরকারের হেলথ বাজেট কত ছিল আপনারা জানেন? কেউ জানেন কি? 25,000 কোটি টাকা। 10.5 কোটি মানুষকে হেলথ ফ্যাসিলিটি দেবে, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ ছিল 10.5 কোটি মানুষের জন্য। গেল কোথায়? খুঁজতে হবে না? এটা কি মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে ছাপিয়ে দিচ্ছে নাকি? আপনার আমার মেহনতের টাকা। সকালবেলা এই বাজারে এসে জিনিস সবজি বিক্রি করেন, তারও ট্যাক্সের টাকা ওই 25,000 কোটি টাকাতে আছে। আবার যে এসি রুমে বসে বিজনেস করেন, তারও ট্যাক্সের টাকা আছে। তো টাকাটা গেল কোথায়? আমি তারপরেও বলছি, স্বাস্থ্যসাথী কার্ডে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনারা জানেন? 2025-এর লাস্ট 24 পর্যন্ত 10,000 কোটি টাকা। ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্যসাথী কার্ডে 10,000 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গিয়েছে। ওই 10,000 কোটি টাকা যদি সত্যিকারের অর্থে বাংলার মানুষের স্বার্থে যদি খরচ করার হতো, তাহলে স্বাস্থ্যের বিপ্লব হয়ে যেত। 10টা জেলায় 10টা পিজি হসপিটাল তৈরি করে দেওয়া যেত। ওই তথ্য দিয়ে বলছি তো ভাই। এটা আপনার পাড়ার নেতার নাম জানুন না, তৃণমূলের যে আছে সে থেকে আর মমতা ব্যানার্জি পর্যন্ত জানে। নওশাদ সিদ্দিকী যেটা বলে তথ্য দিয়ে কথা বলে। আমার 5 বছরের রাজনৈতিক জীবনে একটা আপনি শব্দ বলতে পারবেন না যে কোনো ধর্ম, বর্ণ, জাতকে আমি আঘাত দিয়েছি। একটা কোনো শব্দ বলতে পারবেন না যেটা আমি অসত্য বলেছি। আমি রাজনীতি থেকে করে কামিয়ে আমি খেতে আসিনি। মানুষ সুযোগ দিলে বেশি করে লড়াই করব, না সুযোগ দিলে লড়াই করে যাব, ছেড়ে চলে যাব না। তাহলে প্রশ্ন করতে পারেন, ভাইজান আপনার স্বার্থটা কি? নওশাদ বাবু আপনার স্বার্থটা কি? হ্যাঁ, আমার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া ভাই আমি এক চুল চলিনি। পিঠের দিকটা চেয়ে দেখুন, এখানটা বুঝতে পারবেন। বুঝতে পারছেন এটা কি বলুন তো? ভালোবাসা আপনাদের, এটাই হচ্ছে আমার স্বার্থ। এত ফুল দিয়েছে, গাড়ির হুডে বসেছিলাম। আমি পারলে জামা চেঞ্জ করতে পারি ভাই, আমি দেখাবো বলে আজকে জন্য চেঞ্জ করিনি।
আমার স্বার্থটা কি? আপনাদের ভালোবাসা। আমার স্বার্থটা কি? বিনয় বাদল দীনেশ। আমার স্বার্থ আশফাকুল্লাহ। আমার স্বার্থ নেতাজি। আমার স্বার্থ গান্ধীজি। আমার স্বার্থ শহীদ প্রীতিলতা। আমার স্বার্থ গান্ধী বুড়ি। আমার স্বার্থ হচ্ছে আমার স্বাধীনতা সংগ্রামীরা। আমার স্বার্থ আমি জেলে বসে তার যার জীবনী পড়েছিলাম, যিনি 18 কোটা পার হয়নি, শহীদ গোপীনাথ সাহা, যে তাকে জেল তার ফাঁসি ঘোষণা করে দেওয়ার পরেও 11 দিন সময় পেয়েছিল। ওই 11 দিনের শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড শরীর বাড়িয়ে ব্রিটিশদেরকে দেখিয়ে দিয়েছিল যে তোমার ফাঁসি ভারতীয়রা, যোদ্ধারা, বাঙালিরা পরোয়া করে না। এটাই হচ্ছে আমার স্বার্থ। তাদের স্বার্থ কি ছিল? দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে, অত্যাচারের হাত থেকে দেশের নাগরিককে মুক্ত করতে হবে। আর নওশাদ সিদ্দিকীর স্বার্থ খোদার সূচকে 121টা দেশের মধ্যে 104 নম্বরে আমার দেশ চলে গিয়েছে। রাতে কত মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, সকালে কত মানুষ উঠে খাবার পাচ্ছে না, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার লড়াই আমি নেমেছি। এটাই আমার স্বার্থ, এটাই আমার স্বার্থ। তাই আপনাদের বলবো, আমি স্বার্থ ছাড়া চলিনি, আমারও স্বার্থে আছে, কিন্তু স্বার্থটা আপনাদের থেকে ডিসক্লোজ করলাম পাবলিক ডোমিনে। তো আপনি যদি মনে করেন আগামী দিনে সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা আসবে, যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না, নাগরিক তার অধিকার মাথায় তুলে বাঁচবে, তাহলে বলবো আর অন্য কারো কথায়, মিষ্টি মিষ্টি কথায় ভরসা করার প্রয়োজন নাই। বিশ্বজিৎ দা, আপনাকে এবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ঢুকে একটু খাবার খাবার পরিবেশন করতে হবে কিন্তু। তবে একটা কথা বলবো, খাবার পরিবেশন করা একটা বিধায়কের কাজ নয়। যদি বিধায়ক হয়, বিধায়কের কাজ হচ্ছে আইনসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন তোলা যে আপনি 2016 থেকে 2021 17 বার ত্রিপাক্ষিক মিটিং করলেন আমার তরাই ডুয়ার্স এলাকার চা শ্রমিকদের জন্য, তাদের মিনিমাম ওয়েজেসটুকু এখনও কেন নির্ধারণ করতে পারেননি, সেটা প্রশ্ন তোলা দরকার। একজনের খাবার পরিবেশনটা ম্যান্ডেটরি নয়, ম্যান্ডেটরি হচ্ছে এইগুলো, তার সাবজেক্ট ছেড়ে অবজেক্ট। তাই আপনাদের বলবো, আমরা তো সমস্যা আছে এখানে একটা হয়ে গেছে যে যত দামি গাড়ি চড়বে সে তত বড় নেতা, ওই জন্য আমাকে এখন হ্যারিয়ার চেপে মাঝে মধ্যে ঘুরতে হয়, নাহলে মানতে চাই না। তাই আপনাদের বলবো, ওটা দেখে লাভ হবে না। আপনি একটু ভাবার চেষ্টা করুন যে কার হাতে আগামী 5 বছর যাবে, আমডাঙ্গাকে আগামী 5 বছর কে প্রতিনিধিত্ব করবে, এটাই সবথেকে বড় বিষয়। আমডাঙ্গার মানুষের স্বার্থে আগামী 5 বছর আইনসভার মধ্যে, আইনসভার বাইরে বুক চিতিয়ে কে লড়াই করবে, এটা সবথেকে বড় বিবেচ্য। আমডাঙ্গার ন্যাশনাল হাইওয়ে, এটা কত নম্বর? 34 নম্বর না? এটা নয়, আমডাঙ্গাতে যেটা আছে ওই রুটটার কথা, ন্যাশনাল হাইওয়ে 34 এক্সটেন্ডের জোন হচ্ছে আচ্ছা 12। ওই 12 নম্বর জাতীয় সড়ক আগে ছিল 34 নম্বর। ওই 12 নম্বর জাতীয় সড়ক যে এক্সটেন্ড হচ্ছে, সেইখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় 12,000 পরিবার। সেই 12,000-এর মধ্যে প্রায় 10,000 আমার হিন্দু সমাজের পরিবার আছে, তারা সঠিক ক্ষতিপূরণ পাচ্ছে না। এইদিকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতে বসে আছে আপনার গাডকারিজি, তারপরেও শুভেন্দু অধিকারীর মুখে কথা নয়। কারণ আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অ্যাক্টের 2013 সালের নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে। মফস্বল এলাকাতে এবং আরবান আর রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে ক্ষতিপূরণ 3 গুণ পাবে, রুরাল এরিয়াতে যে জমি আছে ক্ষতিপূরণ 2 গুণ পাবে। কিন্তু দেখুন নদিয়া জেলার কথা বলছি, ওখানে কারো 1 কাঠা জায়গা পড়লে 7 লাখ 8 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আর আমডাঙ্গার খোঁজ নিয়ে দেখুন, পুরো একটা সিস্টেম এখানে দুর্নীতি করেছে। দুর্নীতির মধ্যে ঢুকে এখানে 10 কাঠা 12 কাঠা নয়, 2 কাঠা 3 কাঠা জায়গা যার পড়েছে 50,000 60,000 টাকা দিয়ে তার কাছ থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একজন প্রতিনিধির কাজ হলো ওইটাকে ঠিক করা, সঠিক তাকে নির্ধারণ করিয়ে দেওয়া, সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তার পরিবর্তে ওখান থেকে তোলা তুলেছে। তাই আগামী দিনে বলবো, এই 12,000 ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যদি দাঁড়াতে চান, তাদের সঠিক যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নেই। বামেদের সমর্থন নিয়ে খাম চিহ্ন সে সিম্বলে হাত দিয়েছে, আপনারা খাম সিম্বলে ইপিএম মেশিনের 8 নম্বরে প্রধান টিপে ভোট দিয়ে তাকে বিধানসভার মধ্যে পাঠান। একজন বিধায়ক হিসাবে আইনসভায় আওয়াজ তুলবে, কনসার্ন ডিপার্টমেন্টের কাছ থেকে লড়াই করে ক্ষতিপূরণটা নিয়ে এসে আবার ওই 12,000 পরিবারকে বুঝিয়ে দেবে, যদি আপনারা চান। শুধু তাই নয়, আমডাঙ্গার একটা হেভি অংশ কৃষিকাজের সাথে যুক্ত। এখানে আপনাদের আছে নাকি কোল্ড স্টোর? কোথায় আছে? হ্যাঁ, মাল্টিপারপাস
মাল্টিপারপাস যে কটা আছে তাও ক্যাপাসিটি কম। এখন অত্যাধুনিক টেকনোলজি বেরোচ্ছে। একটা ফল দীর্ঘদিন রাখতে পারবেন মাল্টিপারপাস কোল্ড স্টোরে। আজকে উৎপাদিত ফসলের 3 গুণ দাম আমডাঙ্গার কৃষকরা পাচ্ছে না, কিন্তু আমডাঙ্গার কৃষক যেটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না। আপনি কালকেই গিয়ে হলে হবে না, নেটে সার্চ করে দেখে নেবে। এখনই যে কটা কম্পিটিশানে আছে সেই প্রার্থীদের ফোন করুন, কৃষকরা এখনই ফোন করবেন আমার বক্তব্য শেষে, যে স্বামীনাথন কমিশনে উৎপাদিত ফসলের কত গুণ দাম বলেছে। দেখবেন খাই না আমাকে তখন বলবে, কোনো হুঁশ নেই তো। ভোটে জিততে হবে, তার জন্য যা করতে হয় 2টো প্লেটে ভাত তুলে দেয়, দিয়ে দাও। কারণ একবার জিতে গেলে তো 1,21,000 মাসে পাবো, ওই চিন্তায় আছে সব। আর আমরা বলছি ক্ষমতায় নিয়ে আসুন, স্বামীনাথন কমিশনে সুপারিশ অনুযায়ী যে কটা কৃষকদের স্বার্থে সুপারিশ করেছে তার ব্যবস্থা আমরা করে দেব। C+2 × 50 ফসলের দাম সহজ ভাষায়, এই দত্তপুকুরের যারা কৃষক আছেন, আমার আওয়াজ যারা শুনছেন, যারা বিজেপি করেন, যারা তৃণমূল করেন, অন্যান্য দল করেন, এখনো ভাবছেন কাকে ভোট দেবো কি ভোট দেবো না। আপনি কৃষক, আপনার জন্য বলবো ভোটটা অন্য কোনো জায়গায় নষ্ট করবেন না। আপনি জনগণের বিধায়ক হিসাবে বিশ্বজিৎ দাকে পাঠান, বিশ্বজিৎ আইনসভার মধ্যে গিয়ে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলবে। C+2 × 50% তথা উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা বলবে। আমরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, পশ্চিম বাংলার কৃষকরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের উৎপাদিত ফসলের দাম না পাওয়ার জন্য মাসিক গড় আয় তাদের কমে যাচ্ছে। এটা বলে আমি শেষ করে দেবো। এনার্জি আছে? আমি ভাঙড়ের বিধায়ক, তো আমার কৃষিজ এলাকা, স্বাভাবিকই আমার কৃষির দিকে একটু টান বেশি। কৃষকদের এই দুর্দশার কথাটা বলবো, আর দুর্দশা থেকে কিভাবে উতরানো যায় সেটা বলে শেষ করব। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? SIR নিয়ে সবাই জেনে গেছে মোদি মমতার খেলা। মোদি মমতা মিলে 27 লক্ষ বাঙালি মানুষ, তার মধ্যে 17 লক্ষ হিন্দু আর 10 লক্ষ মুসলমানকে রাস্তায় বসিয়েছে এই মোদি মমতা। প্রত্যেকের উচিত হবে, এই 27 লক্ষ বাঙালির ভোট ডিলিট করেছে, এর বিরুদ্ধে এই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোদি মমতাকে পশ্চিম বাংলা থেকে নীল করতে হবে। না, নতুন করে বলতে লাগবে না, সবাই জেনে গেছে এই খেলা কি। যেভাবে ওয়াকাফ খেয়েছে, OBC খেয়েছে, SIRও খেয়েছে, মোদি মমতার জন্য দুজনে মিলে হয়েছে। যাক, আমি এটা থেকে আসা যায় আস্তে 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 আস্তে। কৃষকরা উৎপাদিত ফসলের দাম পান। রঙ্গনাথ মিশ্র, স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাবেন। কেমনভাবে পাবেন তার আগে বলি, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত আপনারা জানেন? কৃষক এখানে প্রচুর আছে, তাও জানেন না, আমি বলে দিচ্ছি। বিলো 8,000, আগে ছিল বিলো 7,000। এই ভাঙড়ের বিধায়ক বারবার মন্ত্রীকে খোঁচা দিয়ে 1,000 টাকা বেড়েছে ইনকাম। কিন্তু এটাও না, আপনারা জানেন কাশ্মীর, যেখানে সব থেকে বেশি আর্মি থাকে, বেশি সময় শাটডাউন থাকে, ওখানকার কৃষকরা মাস গেলে 15,000 টাকা ইনকাম করে। হরিয়ানার কৃষকরা 22,000-এর বেশি ইনকাম করে। তামিলনাড়ু, মহারাষ্ট্র 22,000, 25,000, 18,000 ইনকাম করে। আর একটা রাজ্যের নাম শুনবেন, মেঘালয় রাজ্য। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকা ইনকাম করে। মেঘালয়ে কৃষিজ জমি মাত্র 380 হেক্টর মতো, আর পশ্চিমবাংলায় 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি। আমরা 8,000 নিচে কেন ইনকাম করছি, আর ওরা 30,000-এর বেশি কেন ইনকাম করছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেবো। একটা ফুলকপি তৈরি করতে কত খরচ? 3 টাকা। আপনি বিক্রি করেন কত? খুব ভাগ্য ভালো হলে 4 টাকা 5 টাকা, আর ভাগ্য খারাপ থাকলে 2.5 টাকা 2 টাকাতেও বিক্রি করে দিতে হয়, নাহলে ফসল মাটিই পড়ে থাকবে, তাই তো? আমি অ্যাভারেজ 3 টাকাতে তৈরি, 3 টাকাতেই বিক্রি করছেন, তাহলে মাসের শেষে আপনার ইনকাম এসে দাঁড়াচ্ছে কত? 8,000। আর স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনটেন করে যদি এটা বিক্রি করা হতো তাহলে 9 টাকায় বিক্রি হতো। 9 টাকা, 3 টাকা খরচ, 3 টাকা সময়, 3 টাকা লাভ, 3 টাইমস C ইন্টু, তাহলে 3 আসছে 24,000, ইনকাম 24,000 হয়ে যেত। আপনাদের বলবো কৃষকরা 24,000 টাকার যদি ইনকাম করতে চান, আসুন।